মাননীয় প্রধানমন্ত্রী, আমি যে বেয়াদবি করে থেকে আমি দেশের জন্য করছি, এটা আমার কোনো লাভ নেই। আইসিটি মিনিস্ট্রিকেও লাভ হবে, রাষ্ট্রের, আমার তো কোনো লাভ হবে না। কারণ আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে অসম্ভব অপরচুনিটি আছে। কারণ হাইটেক পার্কের যে অপরচুনিটি, এবং হাইটেক পার্কগুলা বিউটিফুল হইতে পারে, হাইটেক পার্কগুলি সিঙ্গাপুরের মতো হইতে পারে। সবাইকে ধন্যবাদ এবং সামনে যারা উপস্থিত, আমি একটু টু দ্য পয়েন্ট আসি। প্রথমেই আপনি আপনার উপস্থাপনায় শুরু করেছিলেন, এটা দিয়ে আমি কথাটা বলতে চাই যে আপনি এনআইডির একটা উদাহরণ দিয়েছিলেন। আমি নিজেও ভুলে গেছি, আজকে আবার প্রায় 10 বছর পরে আমার মনে হলো। আমার মনে হয় দিস উইল বি গ্রেট এক্সাম্পল ফর দ্য আইসিটি মিনিস্ট্রি, স্পেশালি দ্য হাইটেক পার্ক। কারণ এনআইডির কথাটা এই কারণে আসলো যে আমি কোনোদিনও হয়তো জনসমক্ষে বলিনি, কিন্তু আজকে বলছি যে এই এনআইডি বাস্তবায়নের পিছনে আমার একটা অসম্ভব অবদান ছিল, কিন্তু সেটা কোনোভাবে আমি কাউকে বলতে দেইনি। কেন বলতে দেইনি সেটাই আজকে বলছি, যে ইন্টেনশনটা প্রয়োজন। আমি বলবো যে হাইটেক পার্ক, আইসিটি মিনিস্ট্রি, দিস ইজ দ্য ট্রু অফ দ্য সেক্টর, যে বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করার জন্য প্লিজ আপনাদের ইন্টেনশনটা প্রয়োজন। কিভাবে আমি ন্যাশনাল আইডি কার্ডের উদাহরণটা দিচ্ছি। ব্রিগেডিয়ার শাহাদাত সাহেব ছিল তখন এটা প্রজেক্ট কোঅর্ডিনেটর, বা যেটাকে বলে প্রজেক্ট ডাইরেক্টর। ব্রিগেডিয়ার শাহাদাত সাহেব যখন জরুরি অবস্থার সময় তাকে দায়িত্ব দেওয়া হলো যে এটা এত মাসের ভিতরে, আপনি জানেন ওই গভর্নমেন্টের কমিটমেন্ট ছিল যে এনআইডি তারা কমপ্লিট করে যাবে, এবং ডিডি। কিন্তু যখন 8 মাস পরে উনি পারেন নাই, তখন উনি একদিন আমার অফিসে নিজে ফিজিক্যালি আসছেন, এসে বললো যে আমাকে একটু হেল্প করেন, কারণ সবাই বললো আপনি নাকি হেল্প করতে পারেন। আমি কোনোভাবে স্পিড বাড়াইতে পারছি না। আমার 8000 ল্যাপটপ আমি ডিস্ট্রিবিউট করেছি, বাট আমার তো লাভ হচ্ছে না। আমার যে প্রোডাকশন আসার কথা, সেই প্রোডাকশন ঠিক মতো আসে না। তো ওনাকে আমি বললাম যে আমাকে একদিন সময় দেন, আমি ফিজিক্যালি না দেখে কমেন্টস করতে পারবো না। তো পরে আমি ওনাকে ফিজিক্যালি বললাম যে আপনি তো একটা মারাত্মক অন্যায় করেছেন, যেটা আপনি জানেন নাই। আপনারা সবাই এখন আমার সাথে একমত হবেন। এই 8000 ল্যাপটপ যারা টাইপ করে, ম্যাক্সিমাম কি নিয়ে আসছে নীলক্ষেত থেকে, নীলক্ষেত বা বিভিন্ন অপারেটর থেকে। এই অপারেটর সবাই অভ্যস্ত হলো কিবোর্ডে, তারা তো ল্যাপটপে অভ্যস্ত না। এখন কি হলো, তখন আমি আবার শাহাদাত ভাইকে বললাম যে শাহাদাত ভাই, আপনাকে এই 8000 ল্যাপটপের জন্য 8000 কিবোর্ড লাগবে, 8000 মাউস লাগবে। উনি বললো এখন তো ঢাকা শহরে, কারণ তখন তো জরুরি অবস্থা, আপনারা জানেন যে ইম্পোর্ট লিমিটেড। উনি বললো আমি পুরো ঢাকা শহরে ম্যাক্সিমাম হয়তো খুঁজে হয়তো 500 বা 600 কিবোর্ড পাবো। দেন আমি বললাম যে ঠিক আছে, আমি আপনাকে এনে দিতে পারবো, কিন্তু একটা কন্ডিশন আছে, আপনি কোথাও বলতে পারবেন না, কোনো টেন্ডার করতে পারবেন না। আমি যেই প্রাইস দিব, আমি জাস্ট আপনি টাকা দিবেন, আমি এনে দিব, কিন্তু আমি কোনো প্রফিটও করবো না, আমি দেশের জন্য কাজটা করবো। এবং ওনাকে আমি বলেছিলাম যে এটা যদি ইম্পোর্ট করতে হয়, অল অফ ইউ নো, আমাকে ব্যাংকে যেতে হবে, এই করতে। আমি আই হ্যাভ দ্য লিঙ্কেজ, আমি জাস্ট ফোন করবো। ওরা আমার মনে জহির পাশে আছে। আমি ফোন করবো চায়নায়, 8000 ল্যাপটপ আজকের ফ্লাইটে না হোক কালকের ফ্লাইটে দিয়ে দিই। আরে কি বল, 8000 মাউস নেক্সট ফ্লাইটে চলে আসবে। তাহলে আমার কি করতে হবে, আপনি নিজে ফোর্স পাঠাবেন, যদি এখন জরুরি অবস্থা, এয়ারপোর্ট থেকে গুডসটা খালাস করে নিয়ে আসবেন, আমি কিছু জানি না। এবং ইউনো যে মাত্র 5 দিনে 8000 কিবোর্ড এবং 8000 মাউস আসছে। কিন্তু কেন আমি কোনো নিউজ বা কোথাও করতে দেই না, কারণ আপনি জানেন যে পরবর্তী সরকার এসে আমার দুদকে ডাকবে। দেন 2 মাস পরে আমার লোকজন, এই যে জাফর সাহেব ওনারা আছেন, আমার বললো স্যার, কিবোর্ড আর মাউস তো ওনারা আর্মি গিয়ে পিক করে নিয়ে আসছে, কিন্তু মালটাতে ইম্পোর্ট হয়েছে ড্যাফোডিল কম্পিউটার্সের নামে। তো 2 দিন পরে এসে বলবে যে ড্যাফোডিল চোর ডাকাত, তারা কোনো ট্যাক্স দিয়ে আসে নাই, কিন্তু আপনি তো আনছেন গভর্নমেন্টের জন্য। দেন আবার ওনাকে বললাম যে আপনি কি এই যে বিল অফ লেডিং এগুলো কি নিয়ে আসছেন? কয় না, এগুলো তো আপনি বলেন না। আমি বুক পাঠান, এগুলো সব পিক করে নিয়ে ছিঁড়ে ফেলে দেন, কারণ আপনি তো দেশের জন্য করছেন, আমিও কোনো ইন্টারেস্ট করিনি। সো দ্যাট ইজ দ্য সিনারিও ফর এনআইডি পাওয়ার জন্য। আমি কোনোদিন বলি না, আমি নিজেও ভুলে গেছি। আজকে যখন উনি বললো, তখন মনে হলো যে মাই গড, আই হ্যাভ এ গ্রেট কন্ট্রিবিউশন। তো কথাটা বলার পিছনে উদ্দেশ্য হলো এই কারণে যে আমি একটু কাইন্ডলি বলি যে আপনারা প্লিজ, মানে আপনারা দুইটা হাইটেক পার্কের এমডি এখানে উপস্থিত, মামুন ভাই, ইউ আর এ ভেরি ওয়ান্ডারফুল ম্যান। জহির এইমাত্রই বললো বিউটিফিকেশন হচ্ছে রাস্তাগুলো। ডু ইউ নো দিস ইজ দ্য গ্রেট কন্ট্রিবিউশন অফ মাইন্ড। কারণ আমি তখন প্রাইম মিনিস্টার আইটি টাস্ক ফোর্সের মেম্বার। প্রধানমন্ত্রীর সামনে আমি বললাম, বলে যে এইভাবে সব সাইনবোর্ড এইভাবে দিয়ে, আমি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রাইভেট সেক্টরকে দায়িত্বটা দিয়ে দেন। এবং আমি খুব ধন্যবাদ জানাই কামরুল ভাই, উনি মারা গেছেন, উনি ছিল ওটার প্রজেক্ট ডাইরেক্টর, এবং উনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উনি বললো আমি দায়িত্ব নিব, আপনি কি পারবেন? আমি যে হ্যাঁ, প্রাইভেট সেক্টর পারবে। এবং প্রাইভেট সেক্টরকে যখন দায়িত্বটা দেওয়া হলো যে এই বিউটিফিকেশনের জন্য, আপনি কি হলো, প্রাইভেট সেক্টর কিন্তু অনেকেই করলো, কিন্তু ম্যাক্সিমাম রাস্তাগুলো প্রাইভেট সেক্টর নেয়নি। যেমন এই যে মিরপুরের এই রাস্তা কেউ নেয়নি। তারপর হলো আপনার কি বলে রাসেল স্কোয়ার থেকে মিরপুর গাবতলী পর্যন্ত এই রাস্তা নেয়নি।
কামরুল ইসলাম সাহেব এরা তো আসে, আমি ঠিক আছে আমাকে দিয়ে দেন, এখনো আমি মেনটেন করি। ওই রাস্তা আপনারা দেখবেন এখনো ড্যাফোডিল ইউনিভার্সিটি, ড্যাফোডিল কম্পিউটার্সের নাম আছে। বলার উদ্দেশ্য হলো দেখেন কোনো আইন ছিল না, শুধু ছিল কামরুল ইসলাম সাহেব, উনি বলছে যেহেতু প্রধানমন্ত্রী বলছে পলিসি দরকার নেই, আইল ডুই, এবং এটা হয়ে গেল। আজও দেখেন এখন কিন্তু আমরাও নাই, এইবার তো নতুন সরকার আসার কেয়ারটেকার আসার পরে বলছে যে এটা আমরা নিলামে দিয়ে দেন, দেশের যা কাজ হয়ে গেছে। আমি দুইটা উদাহরণ দেওয়ার উদ্দেশ্য একটাই, এবং আমার মনে হয় শীর্ষাদার ভাই এখানে আপনি উপস্থিত, বলেন ই ফ্যামিলি কোড এই সরকার পারতো 500 কোটি টাকার প্রজেক্ট আমি বিনা পয়সায় করে দিচ্ছি। এবং আজকে আসিফ নজরুল সাহেব বা উনি নিজেও এখানে উপস্থিত ছিলেন, আপনাদের উপদেষ্টা উপস্থিত ছিলেন, আমি তো 1 পয়সা নেইনি। কেন নেইনি? কারণ 2 দিন পরে দুদক এসে আমাকে বলবে যে উনি এখান থেকে হাজার হাজার কোটি টাকা কামাই নিচ্ছে। আমি 1টি পয়সা নেই, বিনা পয়সায় গভর্নমেন্টকে আমি কাজটা করে দিচ্ছি। আচ্ছা, বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি বারবার বলছি যে আপনারা ভুল বুঝবেন না। যেমন ওয়ালটন বাংলাদেশে কিন্তু গর্ব, এটা আমি অবশ্যই আমি বলবো, কিন্তু এই গর্বের পিছনে কিন্তু আপনাদের হেল্প ছিল, এটা অস্বীকার করার কোনো জো নাই। ওয়ালটন যখন করে তখন তো কোনো পলিসি ছিল না, তাহলে ওয়ালটনকে পলিসি করে কিন্তু আপনারা অপরচুনিটি দিচ্ছেন। কিন্তু আমরা যখন করতে যাই, আমাকে যখন বলা হলো এই ধরনের একটা ফোরামে কিন্তু আজ থেকে 4 বছর আগে, যে আপনি কেন নিচ্ছেন না, আমি ঠিক আছে দেন। আজকে কিন্তু আমাদের কিনোট স্পিকার কিন্তু বললেন যে 1 একর জায়গা নিচ্ছে স্টার্লিং, 1 একর জায়গা তো আমিও নিচ্ছি। কিন্তু আমরা কি করলাম? আমরা কি পেইন্টটা নিলাম, 50 কোটি টাকা ইনভেস্টমেন্ট করলাম, সেখানে 88,000 স্কোয়ার ফিট আমি ডেভেলপ করলাম, 2,20,000 স্কোয়ার ফিট ডেভেলপ করার জন্য কিন্তু আমি সেখানে রেডি করলাম। কিন্তু আমাকে কি হলো, আজ পর্যন্ত কিন্তু ওই যে বলে যে এটা নাই, ওয়ালটন যেটা করছে সেটা আমরা কমপ্লাই করতে পারি না। এখন ওয়ালটন তো ইটস এ ইন্ডাস্ট্রি, আমি তাকে কমপ্লাই করতে পারবো না। এবং শুধু আমি না, আমার মতো কিন্তু হাজার হাজার উদ্যোক্তা কিন্তু আজকে মাইর খাচ্ছে। এখন আমি একটা পাবলিক লিস্টেড কোম্পানি, সাহস করে আমি 50 কোটি টাকা ইনভেস্টমেন্ট করলাম, কিন্তু আমি তো কোনো অনুমোদন পাচ্ছি না। আমি সেখানে ফার্স্ট আমি 220 জনকে এমপ্লয়মেন্ট করলাম, কিন্তু আমি 220 জনকে রাখতে পারলাম না। আমি তাদেরকে বেতন দিয়ে বললাম যে এখন আমি এটা মিনিমাইজ করে নিয়ে আসলাম। কেন? আমি গভর্নমেন্ট থেকে অনুমোদন পাচ্ছি না। যেহেতু সচিব সাহেব আছেন, আপনি নিজেও কথা বলেছেন, কিন্তু আমি পারিনি। এই দর সেই দর, এবং আমি কিন্তু একটা চিঠি বের করছি, দেখেন 2023 সালে চিঠি ড্রাফট হয়েছে। খুব দুর্ভাগ্য, আমি এগুলো পত্রিকাতে দিতে চাই না, যে চিঠি ড্রাফট করা হয়েছে আমাকে অনুমোদন দেওয়ার জন্য, যে এভরিথিং কমপ্লাই, বাট এটা অনির্দিষ্ট একটা কালো হাত সেটাকে বলছে যে না দেওয়া যাবে না। কেন? কারো হয়তো ক্ষতি হবে। আমরা তো কারো ক্ষতি করার জন্য করি নাই। আজকে উপস্থাপক কিন্তু বললেন যে প্রচুর বিদেশি ইনভেস্টমেন্ট আসে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে চাই, জহির যেহেতু আসে বিসিএস এর প্রেসিডেন্ট, যেহেতু আমিও বিসিএস এর প্রেসিডেন্ট, বিসিএস ইজ এনাফ। আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশ কম্পিউটার সমিতিতে অ্যাটলিস্ট 1000 উদ্যোক্তা আছে। আপনি জানেন, আমি একবার কল করেছিলাম যে আপনাদেরকে, আমি জানি না বিসিএস এর মেম্বার কতজন এখানে উপস্থিত, ওনাদেরকে বলছিলাম যে আমরা 5,000 কোটি টাকা একটা ফান্ড করতে চাই হাইটেক পার্কের জন্য, আমরা লোকাল ম্যানুফ্যাকচারিং করতে চাই। প্রত্যেকে বলছে আমরা পয়সা দেবো। তাহলে আমার বিদেশে যাওয়ার দরকার নাই। আমরা কিন্তু একটা হাইটেক পার্কের মতো আরো 50টা কোম্পানি তৈরি হলে কিন্তু হাইটেক পার্কের উপকার হবে। তখন হাইটেক পার্ক ওয়ার্ল্ডের টপ 5 ব্র্যান্ড হইতে পারে যদি আরো কোম্পানি আসে। আদারওয়াইজ তো একজন বেনিফিট পাবে, অন্যরা বেনিফিট পাবে না, এটা কিন্তু হইতে পারে না। এবং আমি যদি মনে করি আজকে ডক্টর ইউনূস সাহেবের সাথে, যেহেতু আমাদের আজকে সেক্রেটারি সাহেব কাজ করেন, বলেন ডক্টর ইউনূস সাহেব যখন মাইক্রো ক্রেডিট শুরু করে তখন তো বাংলাদেশে পলিসি ছিল না, আপনি তো জানেন। এই পলিসি হয়েছে যখন উনি সাকসেসফুল হলো। তাহলে ভাগ্য ভালো তখনকার আমলা যারা ছিল তারা বলেন এটা পলিসি না, এটা বন্ধ করেন। কিন্তু আমরা কিন্তু পলিসির কারণে আটকে আছি, এবং পলিসিটা ফ্যাক্টর না, বারবার বলছি ফ্যাক্টরটা হচ্ছে আপনাদের মতো এই যারা ডাইনামিক লোক আছে, আপনারা কিন্তু পলিসির দোহাই দিয়ে আপনারা কিন্তু আটকে যাচ্ছেন। কিন্তু আমি তো বলবো যে প্লিজ আপনারা এই কাজটা কাইন্ডলি করবেন না, কারণ আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে অসম্ভব অপরচুনিটি আছে। কারণ হাইটেক পার্কের যে অপরচুনিটি, এবং হাইটেক পার্কগুলা বিউটিফুল হইতে পারে, হাইটেক পার্কগুলি সিঙ্গাপুরের মতো হইতে পারে। হাইটেক পার্কগুলোতে কিন্তু আমি কেন এত টাকা ইনভেস্টমেন্ট করলাম সেটা একটা রিস্ক আমি নিয়েছি। অনেস্টলি বলি, আমার যদি ইউনিভার্সিটি না থাকতো আমি নিতাম না। আমি ধরে নিয়েছিলাম যে হাইটেক পার্ক আমি এমন একটা ইন্ডাস্ট্রি করব, আমার হাজার হাজার ছাত্রছাত্রীদেরকে আমি সেখানে নিয়ে যাবো, যে যাও শিখো, প্র্যাকটিক্যালি কাজ করো, তোমাদের 9 ক্রেডিট 12 ক্রেডিট এখানে বসে করো। তাহলে হাইটেক পার্কে কি হচ্ছে, এটা সিকিউরড এরিয়া। কারণ আমি জানি না যারা আমার ইউনিভার্সিটি ভিজিট করছেন, আপনারা দেখবেন সিকিউরড এরিয়ার কারণে আমি কিন্তু ঢুকলে কেউ মনে হয় না এটা বাংলাদেশ, তার কারণে ইটস এ সিকিউরড এরিয়া। হাইটেক পার্ক ইজ অলসো সিকিউরড এরিয়া। সো আপনি এখানে কিন্তু দুনিয়ার সব ব্র্যান্ডেড সবকে ইনভাইট করতে পারেন। আপনি যারা মনে করেন পৃথিবীর বড় বড় রেস্টুরেন্ট, তাদেরকে আপনি বলতে পারেন এখানে আসো, কারণ এখানে বিদেশিরা আসবে, তাদের থাকার জন্য ইকোসিস্টেম হবে, রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি হবে, সব কিছু হবে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে পলিসি, কারণ আপনি জানেন এনবিআর এর সাথে আমরা কথা বলেছি, আমরা জহির এখানে উপস্থিত, ওনারা বলে যে আমাদের এসআরও চেঞ্জ করতে হবে।
আমি লাস্টেও কথা বললাম, বলো যে আগামী বাজেট, অবশ্য গত বাজেটের আগে যখন আমি দেখা করলাম চেয়ারম্যানের সাথে, উনি বলে এই বাজেটে হবে না, আগামী বাজেট একটু পরে করে দে, বাজেটটা যাক। এখন বলে কি আগামী বাজেট, তা আগামী বাজেট ওনারা থাকবে না। আজকে 2 দিন পরে হাইটেক পার্কের এমপি, ডাইনামিক এমপি নাই, আইসিটি মিনিস্ট্রির ডাইনামিক্স সেক্রেটারি নাই, কোথায়? হয় রিটায়ারমেন্টে, নয় ওনাকে আরেকটা ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিতে। এইভাবে কি চলবে দেশ? মানে একটা জাতি কি আমরা এইভাবেই পড়ে থাকবো? তা আমি সেই কারণে আপনাদেরকে বলতে চাই যে প্লিজ, আমার খুব বিনয়ের সাথে অনুরোধ যে আমাদের কিন্তু অনেকগুলো অপরচুনিটি আছে। আমাদের যদি সত্যিকার অর্থে আমাদের ক্যারেক্টারটা দেখেন না। আপনি একটা জিনিস, যেমন আজকে ওয়ালটনকে ক্যারেক্টার দেখেই তো বেনিফিট গুলো দেওয়া হয়েছে, এটা তো মিথ্যা না। দে আর ডুইং ওয়েল, এটা তো আমি অস্বীকার করবো না। এবং আমি নিজেও কিন্তু তাদের একজন ভক্ত। তা যত কিছুই হোক, তারা তো বাংলাদেশের প্রেক্ষাপটে করেছে। এখন আমি যদি বলি হাইটেক পার্কে আমি যদি ইনভেস্ট করছি, আপনার যদি অপরচুনিটি থাকে, আমি কালকে সকালে আমার ইনভেস্টমেন্ট আপনি কোথাও বিক্রি করে আমাকে ফেরত দেন, তার কারণ আমার তো 20 একর জায়গা আছে ঢাকা চিটাগাং হাইওয়ে, তাহলে আমি ওখানে হাইটেক পার্কের মতো আরেকটা ইন্ডাস্ট্রি করি। কিন্তু আমি তো হাইটেক পার্কে বিশ্বাস করি, সেখানে গিয়েছিলাম। কারণ তৎকালীন যিনি সচিব ছিলেন উনি তো অনেক কমিটমেন্ট করছেন, কিন্তু পরে ওই যে একই কথা, আমি চেষ্টা করেছি, আপনার জন্য পারলাম না। তো আমি আগের উদাহরণগুলো দিলাম যে আপনারা একটা জিনিস, তারপর লাস্ট একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। এবং আপনারা, আমি জানি না আপনারা হয়তো জানেন, আমি জানি যে শীর্ষ হায়দ্রাবাদ জানেন, এই মিনিস্ট্রিটার পিছনে কিন্তু আমার বলতে বিসিএস এর 100% কন্ট্রিবিউশন। 2002 সালের 24শে মার্চ বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্বোধনী মেলায় এই মন্ত্রণালয় ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী। কিভাবে করেন সেটারও কাহিনীটা আপনাদের বলে আমি বক্তব্য শেষ করছি। যে ওনাকে যখন আমি স্টেজে বললাম যে আমি সবাইকে কমিটমেন্ট করছি যে এখানে এই মন্ত্রণালয় আপনি ঘোষণা করেন, উনি বললেন তুমি কি আমার সাথে ফান করছো? একটা মন্ত্রণালয় ঘোষণা কি এইভাবে জনসমাবেশ হয়? অবশ্য আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি চাইলেই পারেন। বলে না, আই ক্যানট, এটা মন্ত্রী পরিষদ অনুমোদন লাগে, এটাতে অনেকগুলি ফর্মালিটিস আছে। তখন আমি কিন্তু ওনাকে পার্সোনালি বললাম যে দেখেন, আমি কিন্তু না বুঝি কমিটমেন্ট করছি। তখন জেআরসি স্যারের মতো লোক সবাই উপস্থিত ছিল, সবাই বলছে সুব্রত তুমি পারবে না। আমি স্যার পারবো, কারণ আমি তো মাননীয় প্রধানমন্ত্রীকে জানি যে উনি খুব পজিটিভ। ওনাকে এক পর্যায়ে যখন আমি ওনাকে বোঝালাম, উনি এক পর্যায়ে কিন্তু আমাকে একটু রাগও করলেন। এবং তৎকালীন প্রটোকল অফিসার ছিল ফরিদ এসে আমাকে কানে কানে এসে বললো ডোন্ট ডু ইট, এটা বলেন না, এটা মন্ত্রী পরিষদ অনুমোদন ছাড়া হবে না। আমি শুনুন, প্রধানমন্ত্রী চাইলে হইতে পারে। পরে উনি কিন্তু স্টেজে বলছে, আমাকে বলছে তুমি আমার সাথে কিন্তু বেয়াদবি করছো। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি যে বেয়াদবি করে থেকে আমি দেশের জন্য করছি, কিন্তু আমার কোনো লাভ নেই। আইসিটি মিনিস্ট্রিকেও লাভ হবে, রাষ্ট্রের, আমার তো কোনো লাভ হবে না। এবং দেখেন ওনাকে আমি কেন রেসপেক্ট করি, উনি যখন উঠে যাচ্ছে একটা টিস্যু পেপারের উপরে, কারণ তখন সামনে কাগজ ছিল না, টিস্যু পেপারের উপরে লিখে দিয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। উনি বলে এটা কি, আমি সে মন্ত্রণালয়, উনি হাসি দিয়ে কিন্তু নিয়ে গেছে। এবং নিয়ে উনি বক্তব্য, যারা আছে রেকর্ড বক্তব্যতে 3 স্টেপ চলে আসছে। আবার আমি যখন তাকালাম খুব মলিন চোখে, উনি আবার ব্যাক করলেন। ব্যাক করে গিয়ে বললেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সব অনুরোধে আমি আজকে এখানে এই মন্ত্রণালয়, এই তখন টিস্যু দেখে উনি বলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ঘোষণা করি। সব লোক দাঁড়িয়ে গেল। আমি ওনাকে বললাম দেখছেন, তুমি আর কথা বলবা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটি, আমার তো কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। তো আমি এই কারণে বলছি যে যেহেতু আমাদের প্রধান উপদেষ্টার সাথে আমার মনে হয় যে আরেকজন ডাইনামিক সচিব এখানে উপস্থিত, আর এখনো সময় আছে। অ্যাটলিস্ট আপনারা যাদের সক্ষমতা আছে, যারা গেছে, আপনার সক্ষমতাগুলো যাচাই করা তো খুব কঠিন কিছু না। আমি এমনও বলতে চাই যে আপনার যদি আইনে যদি নাও থাকে যে না আমাদের 6 মাস লাগবেন, প্রয়োজনে 6 মাস আমরা ব্যাংক গ্যারান্টি দিব, দেন আপনাদের কাছে 20 কোটি টাকা 30 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি নেন, আমরা যদি ডিফল্টার হয়ে টাকা ক্যাশ করে ফেলবেন। বাট প্লিজ অ্যালাউ আস, কারণ আদারওয়াইজ কিন্তু ওয়ালটনের মতো আর কেউ গ্রো হবে না। তাহলে আমরা ওয়ালটনকে বলবো, হয় বাংলাদেশে হিরোই বলবো, কিন্তু তাহলে কি আর কাউকে আমরা উঠতে দিব না? বাংলাদেশে আর কোনো এন্টারপ্রেনার নাই? কারণ আমরাও তো একটা পাবলিক লিস্টেড কোম্পানি করেছি সাহস করে, তাই না? ওনারাও পাবলিক লিস্টেড করেছে। তো আমি এইটাই বলবো, আর কথা বাড়াচ্ছি না। আমার মনে হয় পয়েন্টগুলো আপনারা অলরেডি, আই হোপ দ্যাট এই জায়গার প্রবলেমগুলি খুবই কম। আমি বারবার রিপিট করছি, জাস্ট হচ্ছে ইন্টেনশন। আপনার ইন্টেনশন, আপনারা আমাদের হাত পা বেঁধে দরকারে দেন, তাও অসুবিধা নেই, দেন না। আপনারা বড় বড় টেন্ডারের কাজ করেন না ব্যাংক গ্যারান্টি নিয়ে, তো আমাদেরকে ব্যাংক গ্যারান্টি নেন। আমি জানি না কি জহির সাহেব কি এগ্রি? অবশ্যই। তা আমি আর কথা বাড়াচ্ছি না। আমি সরি যে আমি টু দ্য পয়েন্টের সলিউশনে বললাম, কারণ আমি আবারও রিপিট করছি, দেখেন এটা একটা অসম্ভব ভালো প্লেস। কারণ আমি নিজে যখন ট্রেনে ঢাকা থেকে এখানে ভিজিট করলাম, বিশ্বাস করবেন আমি পরের দিন, কারণ আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ রেলওয়ে টিকিটিং রিজার্ভেশনটা 6 বছর আমি করেছিলাম। সেই হিসাবে আমি তৎকালীন রেলওয়ে সচিব এবং পরবর্তীতে আমাদের এক বন্ধু আসলো বাকি, তাকে বললাম
যে এটা অন করা যায় কিভাবে, সে বলছে হ্যাঁ আমি দরকারে ডেলি আমি দিয়ে দেবো, সকালে এবং বিকালে আসবে। ইটস খুব ইজি আপনাদের জন্য। তার মানে আমার যদি একটা ট্রেন যদি যেটা আছে এই সিস্টেমটা যদি প্রতিদিন সকালে যায় হাইটেক পার্কে, বিকালবেলা আসে, আপনি বুঝেন যে বাংলাদেশটা কোথায় চলে যায়। লাইক এভরিডে দে আর ডুইং পিকনিক। তো এই কারণে বলছি যে আপনারা এখনো আছেন, এখনো সময় আছে, প্লিজ আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো যে আমার মনে হয় একটু চিন্তা করেন। জি, আসসালামু আলাইকুম।